আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেনটা দেখব। কাজ ক্ষমতা ও শক্তি থেকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করছি। 15 মিটার উচ্চতা থেকে এ বস্তুটাকে ফেলে দেওয়া হলো। প্রথম কোশ্চেন, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, যেটা আমরা গতির চতুর্থ সমীকরণ অর্থাৎ পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ দিয়ে করতে পারবো। গ নম্বর কোশ্চেন সমাধান করছি। ভি স্কয়ার ইকুয়াল হবে ইউ স্কয়ার প্লাস 2GH। কী দেয়া আছে আমাদের এখানে? ভি বের করতে হবে। ইউ মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না। ইউ ইকুয়াল হবে 0 মিটার পার সেকেন্ড। হাইট এইচ ইজ ইকুয়াল টু 15 মিটার যা দেয়া আছে, এবং জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে বর্গমূল 2GH, অর্থাৎ ইউ তো থাকছে না, তাহলে কি হবে 2 ইন্টু জি এর মান 9.8 এবং এইচ এর মান হলো 15। কত আসে? অর্থাৎ বর্গমূল 2 ইন্টু 9.8 ইন্টু হলো 15, 17.146 এত মিটার পার সেকেন্ড বেগে 17.146 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি ভূমিতে আঘাত করবে। এবার আরেকটু আমরা দেখব, বস্তুটি যখন মুক্তভাবে পড়তে দেওয়া হলো, পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, অর্থাৎ বস্তুটির বিভব শক্তিটা টোটাল যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, সেটা আমরা করব। আমরা একটু দেখি, ধরি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আমরা একটু দেখি, যার সাথে র হয় তার সাথে গুণ হয়, এটা আমরা জানি। অর্থাৎ বিভব শক্তি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক। বিভব শক্তি হলো ইপি, যান্ত্রিক শক্তি হলো ই, টোটাল ই, হাফ অফ ই বলতে পারি। তাহলে 2EP ইকুয়াল হবে ই মানে হলো ইকে প্লাস বলতে পারি, ইপি প্লাস হলো ইকে, অর্থাৎ যান্ত্রিক শক্তি দুইটা শক্তির সমষ্টি, বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি। বিভব শক্তি আমরা একদিকে নিয়ে আসলে, অর্থাৎ ইপি একদিকে নিয়ে আসলে 2EP মাইনাস হলো ইপি, তাহলে এখানে হবে ইকে। তো ফাইনালি ইপি ইকুয়াল হলো ইকে। এটা ইপি সমান হলো mgh, কত উচ্চতায়? এইচ উচ্চতায় বিভব শক্তি, অর্থাৎ এইচ হবে। আর গতিশক্তির ক্ষেত্রে হাফ এম ভি স্কয়ার। আমরা এখানে আবার লিখতে পারি, এই 2 ভাগ আছে, এই সাইডে আসলে গুণ হবে, 2mgh ইকুয়াল হবে m ইন্টু ভি হবে ইউ স্কয়ার প্লাস 2g। এইখানে এইচ এর মানটা, অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হবে 15 মাইনাস এইচ, 15 মাইনাস হলো এইচ, এটা। এভাবে আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না, তাহলে এটা হবে 2g, এখানে 15 মাইনাস এইচ। আমরা এখান থেকে mg বাদ দিতে পারি, mg বাদ দিতে পারি। তাহলে 2h ইকুয়াল হলো 15 দুগুণে 30 মাইনাস হলো 2h, তাহলে এখানে কিন্তু 4h হয়। 4h ইকুয়াল হলো 30। h ইজ ইকুয়াল টু কত হবে? 30 বাই হলো 4, যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত? 15 হবে। 5 মিটার উচ্চতায় h এর মান হলো 7.5 মিটার উচ্চতা, অর্থাৎ এখানে যদি h এর মান 7.5 মিটার হয়, তাহলে জাস্ট এই বিন্দুতে টোটাল বিভব শক্তি হবে মোট শক্তির অর্ধেক। খুব সহজ অঙ্ক। আসসালামু আলাইকুম, আজকে আমরা সমাধান করছি দিনাজপুর বোর্ড 2024 সালের কোশ্চেনটা। কাজ ক্ষমতা ও শক্তি থেকে দিনাজপুর বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করছি। 2024 সালের কোশ্চেনটা উদ্দীপকে যা দেয়া ছিল যে 120 মিটার উচ্চতা থেকে
এ বস্তুটাকে একই সময় যখন ছেড়ে দেওয়া হলো, বি বস্তুটাকে ঠিক 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই উদ্দীপকে বলা আছে এ বস্তুকে যে সময়ে পড়তে দেওয়া হলো ঠিক একই সময় বি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি, অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ কত হবে। তাহলে আমরা করতে পারি অর্ধ উচ্চতা মানে এইচ ইজ ইকুয়াল টু হবে 120কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এটা 60 মিটার হবে। অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ কত হবে, এটা আমরা করতে পারি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস, অর্থাৎ পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ দিয়ে আমরা করতে পারি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে আমরা ইউ এর মান তো জানি 0 মিটার পার সেকেন্ড, মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ তো থাকে না, মানে 0 হবে। হাইটের মান জানি এবং জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তাহলে ভি ইকুয়াল টু হবে বর্গমূল 2gh, 2 ইন্টু জি এর মান 9.8 এবং হাইটের মান হলো 60। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 60, এটার রেজাল্ট আসে 34.29 মিটার পার সেকেন্ড। এ বস্তুটার অর্ধ উচ্চতায় এ বস্তুটার বেগ হবে 34.29 মিটার পার সেকেন্ড। পরস্পরকে অতিক্রম করার সময় এ ও বি বস্তুদ্বয়ের শক্তি সমান হবে কি। এখন আমরা একটু ধরি বস্তুদ্বয় ভূমি হতে এইচ উচ্চতায় পরস্পরকে অতিক্রম করবে, তাহলে ভূমি থেকে উচ্চতা ধরে নিলাম বস্তুদ্বয় টি সময় পরে ভূমি থেকে এইচ উচ্চতায় পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এতটুকুর উচ্চতা যদি এইচ হয় তাহলে উপরের অবশিষ্ট অংশের উচ্চতা হবে 120 মাইনাস এইচ মিটার। তো আমরা এটা লিখে নিতে পারি, ধরি বস্তুদ্বয় এইচ উচ্চতায় টি সময় পরে পরস্পরকে অতিক্রম করবে, এটা আমরা বলতে পারি। তো তাহলে বি বস্তুর ক্ষেত্রে আমরা এটা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কয়ার, এটা আমরা বলতে পারি। এটাকে আমরা একটা কাজ করতে পারি যে এটাকে যেহেতু বি বস্তু এখানে ইউ বি বলে দিলাম, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। আর এ বস্তুর ক্ষেত্রে বি বস্তু এইচ উচ্চতায় উঠবে এবং এ বস্তু 120 মাইনাস এইচ উচ্চতায় নেমে আসলেই পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এ বস্তুর ক্ষেত্রে হাইট হবে 120 মাইনাস এইচ ইকুয়াল হবে ইউ এ টি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। এখন আমরা 1 নং সমীকরণ থেকে এইচ এর মানটা ব্যবহার করতে পারি। তাহলে 120 মাইনাস ইউ বি টি প্লাস হাফ অফ জি টি স্কয়ার ইকুয়াল হবে ইউ এ টি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। আমরা উভয় পাশ থেকে এই হাফ অফ জি টি স্কয়ার কেটে দিতে পারি। এ বস্তুটা যেহেতু ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ছে, অভিকর্ষ বলের প্রভাবে পড়ছে, তাহলে এটা তো 0 হবে এবং লেফট সাইডে হবে 120 মাইনাস ইউ বি টি। তো ফাইনালি লেখা যায় যে আমরা যদি সাইড ট্রান্সফার করি এটা ডান দিকে যাবে, এটা বাম দিকে আসবে, তার মানে এটা ঘুরাই লিখলে ইউ ভি টি ইকুয়াল হলো 120, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে 120 বাই হলো ইউ বি। তো 120 ভাগ ইউ বি বি এর আদিবেগ কত, আদিবেগ হলো 30, তাহলে এটা কিন্তু 4 হয়, 4 30 120। টি এর মান 1 নং এ বসাই, যে কোনো একটা জায়গায় বসালেই হবে। 1 নং এ বসাই, 1 নং এ বসালে আমরা কি পাবো, এইচ ইকুয়াল ইউ বি, জাস্ট আমরা সব মান বসাই,
ইউবি এর মান কত 30, এই যে 30, টি এর মান কত 4, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি এর মান তো 4 এর বর্গ, তাহলে এখানে হবে 120 মাইনাস 4.9 ইন্টু হলো 16, তাহলে এখান থেকে আমরা প্রপারলি হাইটটা পেয়ে যাই, এইচ এর মানটা পেয়ে যাই। এইচ এর মান হলো 120 থেকে আমরা বাদ দিব 4.9 ইন্টু 16, অর্থাৎ এটা হয় 41.6 মিটার। এইচ এর মান তাহলে হলো 41.6 মিটার। এখন যদি এই উচ্চতা 41.6 মিটার হয়, তাহলে উপরে আর অবশিষ্ট উচ্চতা কত হবে? অবশিষ্ট উচ্চতা হবে অর্থাৎ 120 মাইনাস 41.6 যদি আমরা করি, তাহলে অবশিষ্ট উচ্চতাটা পাবো 120 মাইনাস 41.6, তাহলে এটা 78.4, উপরে থাকে 78.4 মিটার উচ্চতা। এখন আমরা দুইটা বস্তুর ক্ষেত্রেই মোট শক্তি দেখাবো। তাহলে এ বস্তুর মোট শক্তি হলো ইএ ইকুয়াল আমরা লিখতে পারি ইকে প্লাস হলো ইপি। ইকে ইকুয়াল হলো হাফ এম ভি স্কয়ার, আর ইপি হলো এম জি। উপরেরটাকে আমরা এক্স বলি, উপরেরটাকে আমরা একটা কাজ করি, আমরা নিচের এই উচ্চতাকে বলি x1 এবং উপরের উচ্চতাটাকে আমরা বলি x2। তাহলে নিচ থেকে এ বস্তু কতটা, মানে এই যে মিলিত বিন্দুটা ভূমি থেকে কত উপরে আছে? x1 উচ্চতায় আছে, x1 বিভব শক্তির ক্ষেত্রে x1, তাহলে এটা হবে হাফ এম বি স্কয়ারের ক্ষেত্রে সূত্র হলো ইউ স্কয়ার প্লাস 2g ইন্টু এইচ মানে এখানে হবে উপর থেকে কতটুকু নিচে নামছে, x2 মিটার নিচে নামছে, আর এখানে হবে mgx1। মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকবে না, তাহলে এটা হবে হাফ এম 2gx1 প্লাস হলো mgx1। আমরা এখান থেকে হাফ টু কেটে দিব, mg কমন নিব, তাহলে এখানে x1 প্লাস x, এখানে কিন্তু x2, জাস্ট x2 প্লাস x1, তো আমরা একটু লিখে নিতে পারি x2 প্লাস x1 সমান এইচ, অর্থাৎ এই দুইটার যোগফলই হবে টোটাল উচ্চতাটা। তাহলে এটা হলো এম জি এইচ। এম এর মান কত? এ বস্তুর ক্ষেত্রে এম এর মান হলো 0.2 ইন্টু জি এর মান 9.8 এবং হাইটের মান তো 120ই হবে। 235.2 জুল পাচ্ছি। এখান থেকে আমরা যদি করি বি বস্তুর মোট শক্তি, তাহলে মোট শক্তি ই বি ইকুয়াল আমরা বলতে পারি ই কে প্লাস হলো ইপি। বি বস্তুর ক্ষেত্রে মোট শক্তি হবে ইকে প্লাস ইপি। ইকে ইকুয়াল হলো হাফ এম ভি স্কয়ার এবং বিভব শক্তি হলো এম জি, এটাকে আমরা কিন্তু x1 ধরে নিলাম, x1। এখন এটা হলো হাফ এম ভি স্কয়ার, মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা হবে ইউ স্কয়ার মাইনাস 2gx1, অর্থাৎ এই 41.6 মিটার উচ্চতায় উঠবে, আর এখানে হলো mgx1। তো এখান থেকে আমরা এই হাফ এম, এটাকে আমরা সব মান ব্যবহার করলে পাই এম এর মান হলো 1.913 বি বস্তুর ক্ষেত্রে, এবং ইউ এর মান হলো 30 বর্গ মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু x1 হলো 41.6 প্লাস এম এর মান 1.913 ইন্টু 9.8 ইন্টু হলো 41.6। তো এখান থেকে আমরা কত পাই একটু দেখি। এখান থেকে আমরা যদি ভাগ করি 1.913 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি
আমরা পাচ্ছি 0.9565 এটা হলো 900কে যদি আমরা 2 ইন্টু 9.8 ইন্টু 41.6 81.536 আর এখানে আসছে 1.913 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 41.6, তাহলে এখান থেকে আমরা পাই 77.9891। তো এখান থেকে আমরা বিয়োগ করে টোটাল রেজাল্টে যেটা পাবো 900 থেকে বিয়োগ করব 81.536, এটাকে আমরা গুণ করে দেব 0.9565 এটা দ্বারা, এবং এর সাথে যদি আমরা যোগ করে দিই 77.9891 এটা দ্বারা, তাহলে রেজাল্ট আসছে 860.849916 এটা, অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে EA নট ইকুয়াল EB পরস্পরকে অতিক্রম করার সময় উভয়ের মোট শক্তি সমান হবে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করব। বরিশাল বোর্ড 2024 সালের কোশ্চেনটা আছে কর্মদক্ষতার উপরে ভিত্তি করে, মানে এখানে দুইটা তড়িৎ মোটর দেয়া আছে। দুইটা তড়িৎ মোটরই 30 মিটার উচ্চতায় বাড়ির ছাদে প্রথম মোটর দ্বারা 800 লিটার পানি তুলতে পারে, দ্বিতীয় মোটর দ্বারা 1200 লিটার পানি তুলতে পারে 30 সেকেন্ড সময়। প্রথম মোটরের ক্ষমতা দেয়া আছে 20 কিলোওয়াট, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেয়া আছে 78.4%। প্রথম কোশ্চেন, প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে বলা আছে। আমরা কর্মদক্ষতা নির্ণয় করতে পারি, আমরা জানি কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু পি আউটপুট বাই হলো পি ইনপুট ইনটু হলো 100%, এটা আমরা জানি। তো এইখানে কি দেয়া আছে, প্রথম মোটরের ক্ষমতা মানে ইনপুট দেয়া আছে 20 কিলোওয়াট, যেটাকে আমরা যদি ওয়ার্ডে নেই তাহলে 20,000 ওয়াট হবে, 1000 দিয়ে আমরা গুণ করব। এবং এখানে ভর আছে, কত ভর 800 লিটার, আমরা কেজিতে নিলে ওই 800ই হবে, 800 কেজি। হাইট দেয়া আছে, হাইট কত 30 মিটার হাইট, মানে 30 মিটার হাইট, এবং টাইম টি দেয়া আছে 30 সেকেন্ড। তো এখান থেকে আমরা যদি আবার এই পি কে ভাঙি, আমরা জানি পি ইজ ইকুয়াল টু ডব্লিউ/টি, আর ডব্লিউ সমান আমরা জানি mgh, তার মানে ক্ষমতাকে ভাঙলে এটা mgh বাই হবে টি ইনটু হবে ইনপুট, পি এই ইনপুট ইনটু হবে 100%। তাহলে m এর মান হলো 800, g এর মান 9.8, হাইট এর মান হলো 30, সময় হলো 30, ইনপুট হলো 20,000 ইনটু হলো 100%। তো আমরা এখান থেকে প্রথম মোটরের কিন্তু কর্মদক্ষতা পেয়ে যাব 800 ইনটু হলো 9.8 ইনটু হলো 30, 800 ইনটু 9.8 ইনটু 30 ইনটু হলো 1000 ইনটু হলো 100, ভাগ করতে হবে 30 ইনটু 20,000, এই 20,000 দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে এখানে আমরা প্রথম মোটরের কর্মদক্ষতা পাচ্ছি 39.2%। প্রথম মোটরের কর্মদক্ষতা হলো 39.2%। এবারে বলা আছে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাতে হবে। এখন ঘ নম্বর কোশ্চেন সমাধান করার জন্য আমরা একটু দেখব যে যেহেতু প্রথম মোটরের কর্মদক্ষতা দেয়া আছে, কিন্তু
প্রথম মোটরের কিন্তু প্রদত্ত ক্ষমতা নেই, তাহলে ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে যেহেতু করবো আমরা লিখতে পারি ইটা প্রাইম ইকুয়াল বলতে পারি পি আউটপুট পি ইনপুট ইনটু হলো 100%। এই পি ইনপুটটা আমরা বের করে নিব। পি ইনপুট এটাকে আমরা প্রাইম বলছি, ইনপুট প্রাইম, আর এখানে ইটা প্রাইম। এখানে পার্সেন্ট দিব না, কেন দিব না? বাম পাশেও কিন্তু ইটা পার্সেন্টে দেয়া আছে 78.4%, ডান পাশে এটা পার্সেন্ট হবে, তাহলে এটা এই পার্সেন্টটা দিতে হবে না। তাহলে এখানে হবে পি আউটপুট বাই হলো ইটা ইনটু হলো 100 এটা। এখন পি আউটপুট এটাকে যদি আমরা ভাঙি তার মানে পাবো এম জি এইচ বাই টি, একই সময় টি কিন্তু 30 হবে, আর এখানে হলো 100 বাই এম জি এইচ বাই টি ইন্টু তো ইটা হবে ইটা। আমরা এখন সব মান ব্যবহার করলে পেয়ে যাব যে দ্বিতীয় মোটরের আসলে কার্যকর ক্ষমতা কত ছিল, বা প্রদত্ত দ্বিতীয় মোটরে এক্স্যাক্টলি প্রদত্ত ক্ষমতা ছিল সেটা আমরা বের করতে পারবো। 1200 লিটার কত দেয়া আছে? 1200 লিটার। এখানে আমরা এটাকে যদি কেজিতে নেই, এম ইকুয়াল কিন্তু 1200 দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, এম প্রাইম জি এটা ইজ ফিক্সড, এটাকে এম প্রাইম বললাম, 1200 কেজি বললাম, আর সব ঠিক আছে। জি এর মান 9.8, হাইট এর মান হলো 30, টাইম টি তাও 30, ইটা এর মান 78.4, আর এখানে জাস্ট 100 হবে। প্রথম মোটরের প্রথম মোটরের প্রদত্ত ক্ষমতা বের করতে পারবো, বা এটাকে ভাগ করব 1200 ইন্টু হলো 9.8 ইন্টু 100, 30 আমরা বাদ দিয়ে দিতে পারি, 30 বাদ দিয়ে দিতে পারি। 1200 ইন্টু 9.8 ইন্টু 100 ভাগ হলো 78.4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15,000 কিলো, মানে 15,000 ওয়াট পাচ্ছি। অর্থাৎ দ্বিতীয় মোটরের ক্ষমতা এক্স্যাক্টলি প্রদত্ত ক্ষমতা 15,000 ওয়াট। দ্বিতীয় মোটরের প্রদত্ত শক্তি, মোটরের কৃত কাজ অর্থাৎ কত কাজ করতে পারে, কৃত কাজ আর শক্তি পরিপূরক, তাহলে ডাব্লিউ ইকুয়াল হলো এম জি এইচ। তাহলে এম এর মান হলো 1200, জি এর মান 9.8 এবং হাইটের মান হলো 30। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় মোটরের পেয়ে যাব কৃত কাজ বা শক্তি 9.8, 1200 ইন্টু 9.8 ইন্টু হলো 30। এখান থেকে আমরা পাচ্ছি 383,528, 3,52,800 জুল পাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় মোটরের কৃত কাজ অথবা শক্তি বলতে পারি, দ্বিতীয় মোটরের কৃত কাজ অথবা শক্তি, কার্যকর শক্তি 3,52,800। এবারে দ্বিতীয় মোটরের কার্যকর শক্তি, এটাকে আমরা কৃত কাজ অথবা শক্তিও বলতে পারি। প্রদত্ত শক্তি কত হবে? আমরা জানি ক্ষমতা P = W/T। জাস্ট এখানে কিন্তু পিটা এখানে ইনপুট হবে, এই ইনপুট দিব, তার মানে W = P ইনপুট ইনটু T। তার মানে এখানে W অন হলে এটাকে আমরা W2 ধরে নিলাম, P ইনপুট ইনটু হবে T। P ইনপুট কত? 15,000 ছিল, আর টাইম T মানে 30। তাহলে এটা কত? 6 15 3 15 45, 4 5 0 হবে 4টা। তাহলে এখানে 4,50,000 জুল পাওয়া যাচ্ছে। কত পাবো আমরা? অপচয়কৃত শক্তি ডেল ডাব্লিউ আমরা লিখতে পারি। তাহলে এটা হলো প্রদত্তটা থেকে প্রাপ্তটা বাদ দিতে পারি, W2 - W1, তাহলে কত হবে?
4,50,000 থেকে বাদ দিব 3,52,800, 3,52,800। তাহলে আমরা দেখাতে পারি 4,50,000, 4,50,000 থেকে আমরা বাদ দিব 3,52,800, 3,52,800। তাহলে যেটা আসে 972, এখান থেকে আমরা পাচ্ছি 97,200 জুল। প্রথমে দ্বিতীয় কোশ্চেনটা বলা আছে, দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাও। তার মানে আমরা এই যন্ত্রের কিভাবে নির্ণয় করব? প্রথমে যন্ত্রের যে ক্ষমতাটা দেয়া আছে, ইনপুট দেয়া আছে, সেটা আমাদের বের করতে হবে। এই ইনপুট বের করে নিলাম, এটাই ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে ক্ষমতাটা পেলাম। এবারে রূপান্তর প্রক্রিয়া অর্থাৎ শক্তির যে অপচয়, যে শক্তির যে ব্যয়, সেটা আমরা বের করতে চাই। তাহলে দ্বিতীয় মোটরের আমরা দ্বিতীয় মোটর থেকে যে আমরা শক্তিটা পাই, ফেরত পাই, যেটা আউটপুট, এই যেটাকে আমরা কৃত কাজের সাথে কম্পেয়ার করতে পারি, বের করে নিলাম। আর দ্বিতীয় মোটরকে যা দেওয়া হয়, যে প্রদত্ত শক্তি, তার মানে ইনপুট ইনটু সময়, পেয়ে গেলাম। অপচয়কৃত শক্তি হবে কি, আমরা যা দিলাম সেখান থেকে আমরা যেটা ফেরত পেলাম সেটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমাধান করছি যশোর বোর্ড 2024 সালের কোশ্চেনটা। কাজ ক্ষমতা ও শক্তি থেকে যশোর বোর্ড 2024 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব। এটা এক্স্যাক্টলি গতিশক্তি বনাম সময়ের লেখচিত্র দেয়া আছে এবং বলা আছে এই মুক্তভাবে পড়ন্ত বস্তুটা, যে বস্তুটা পড়ছে সেই বস্তুটার ভর দেওয়া আছে 2 কেজি এবং ভূমি স্পর্শ করার মুহূর্তে, যখন বস্তুটা ভূমি স্পর্শ করবে ঠিক ওই মুহূর্তে বস্তুটার গতিশক্তি সর্বোচ্চ এবং গতিশক্তির মান দেওয়া আছে 6146.56। বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তের বেগ তাহলে কত হবে সেটা আমরা করব। গ নম্বর কোশ্চেন আমরা সমাধান করছি। গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলা আছে যে এখানে দেয়া আছে গতিশক্তি, গতিশক্তি ই কে ইকুয়াল দেয়া আছে 6146.56 জুল এবং এখানে বেগ বের করতে বলা আছে। বেগ মানে কোশ্চেন মার্ক, বেগ বের করতে বলা আছে এবং ভর দেয়া আছে, ভর দেয়া আছে 2 কেজি। তো আমরা জানি গতিশক্তি ই কে অথবা টি যাই বলি না কেন ইকুয়াল, গতিশক্তি টি ইকুয়াল হলো হাফ এম ভি স্কয়ার। এখান থেকে আমরা ভি এর মানটা বের করব। তো এটাকে যদি আমরা আর গুণন করে দিই তাহলে এটা 2 ই কে ইকুয়াল হলো এম ভি স্কয়ার। তাহলে ভি স্কয়ার ইকুয়াল বলা যায় টুয়াইস ই কে বাই হলো এম। তো ফাইনালি ভি ইজ ইকুয়াল টু বর্গমূল 2 ই কে বাই হলো এম। 2 ইন্টু 6146.56, এটাকে আমরা ভাগ করব 6146.56 ভাগ করব 2 দ্বারা। তাহলে এখানটা আসছে 78.4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুটার বেগ হবে 78.4 মিটার পার সেকেন্ড। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করছি। অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি থেকে সিলেট বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করছি। কর্মদক্ষতার রিলেটেড অঙ্কটা আসলো, অর্থাৎ এখানে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। প্রথম কোশ্চেন, গ নম্বর কোশ্চেনে বলা আছে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত। আমরা বিভব শক্তির সূত্রটা জানি, বিভব শক্তি ইপি ইকুয়াল হলো এম জি এইচ অথবা ভি ইকুয়াল হলো এম জি এইচ। এখন এখানে এম এর মান যদি আমরা আসলে লিটার থেকে কেজিতে নেই তাহলে একই জিনিস হবে। তাহলে আমরা না ভাঙায়ে সোজাসাপটা করে দেই 1000 কেজি, 1000 লিটার মানে 1000 কেজিই হবে। এবারে হাইট এইচ এর মান হলো 9 মিটার লিখে দিলাম এবং জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এম এর মান হলো 1000, জি এর মান 9.8 এবং এইচ এর মান হলো 9। তাহলে এখান থেকে আমরা
পানির প্রথম ট্যাঙ্কটি পানিপূর্ণ অবস্থায় ট্রাঙ্কের বিভব শক্তি আমরা বের করতে পারতেছি 1000 ইন্টু 9.8 ইন্টু হলো 9, তার মানে এটা আসছে 882, অর্থাৎ এখানে 88,200 জুল শক্তি আসে। অর্থাৎ ট্রাঙ্কটি পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি হলো 88,200 জুল। সমাধান করছি উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। অতিরিক্ত পানির পরিমাণ বা পানি উত্তোলন এটা তো এক্স্যাক্টলি কার্যকর ক্ষমতা থেকে আমরা নির্ণয় করব। তাহলে প্রথম মোটরের কার্যকর ক্ষমতা প্রথম মোটরের ক্ষেত্রে এখানে কার্যকর ক্ষমতা P1 ইকুয়াল m1GH বাই হলো T1, এটা আমরা বলতে পারি। এখানে P1 দেয়া আছে 735 ওয়াট, m1 আছে। আসলে এখানে আমরা উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ, তার মানে এখানে আমরা এম এর মানটা বের করব। এম এর মানটা আমাদের জানা নেই কতটুকু পরিমাণে পানি উঠাতে পারে। পানি যেহেতু নির্দিষ্ট সময় 2 মিনিট 12 সেকেন্ড চলার কারণে বেশি পরিমাণে পানি ট্রাঙ্কে উঠানো হয় এবং কিছু পরিমাণ পানি পড়ে যায়, তাহলে এই এম এর মানটা হবে টোটাল পানির পরিমাণ, যে কতটুকু পানি ট্রাঙ্কে 2 মিনিট 12 সেকেন্ড ধরে কতটুকু পানি উঠানো হয়েছে সেই পানির পরিমাণ। এই পানির পরিমাণ কিন্তু 1000 লিটার হবে না। তো এখান থেকে আমরা এম এর মানটা যদি বের করি m1 ইকুয়াল হবে P1 T1 বাই হলো GH। তো এখানে আমাদের কিন্তু T1 এর মানটা আমরা জানি 2 মিনিট 12 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিট মানে 120 সেকেন্ড যোগ হলো 12 সেকেন্ড, তার মানে এটা হবে 132 সেকেন্ড। তাহলে P এর মান হলো 735 ইন্টু T এর মান 132, G এর মান হলো 9.8 এবং হাইট H এর মান হলো 9 মিটার। এখন তাহলে এখান থেকে আমরা কিন্তু প্রথম মোটর দ্বারা কতটুক পরিমাণে পানি উঠায় সেটা বের করব। এটা অবশ্যই 1000 লিটারের চেয়ে বেশি হবে, কেন পানি যেহেতু পড়ে যায় তাই বেশিই হবে। 735 ইন্টু হলো 132, এটাকে আমরা ভাগ করব 9.8 ইন্টু 9 দ্বারা, তার মানে এখানে 1100 লিটার বা কেজি আমরা যাই বলি না কেন 1100 কেজি পানি উত্তোলন করতে পারে। 2 মিনিট 12 সেকেন্ডে 1100 কেজি পানি উঠায় বা 1100 লিটার পানি উঠাতে পারে। এবারে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমরা লিখতে পারি P2 ইকুয়াল টু হবে m2GH, এটাকে 1 বলি, ভাগ হলো T1। এখন P2 হলো 1470 ওয়াট এবং টাইম দেয়া আছে, এখানে হাইট দেয়া আছে H1, এটা বললাম 15 মিটার। এবং এইখানে জাস্ট আমরা কম্পেয়ার করব এই 3000 লিটারের সাথে, কিন্তু অবশ্যই বেশি পরিমাণে পানি উঠাবে। কেন 5 মিনিট 12 সেকেন্ড পানি উঠায়, পানি অতিরিক্ত পরিমাণে পানি উঠানোর কারণে ট্রাঙ্ক পরিপূর্ণ হয়ে পানি পড়ে যায়। তাহলে হবে এখানে 530 আর 12, তাহলে টি এখানে আমরা T2 বলতে পারি 5 ইন্টু 6 প্লাস হলো 12, 530 312 সেকেন্ড সময়। তো এখান থেকে আমরা একইভাবে m2 বের করে নিব। m2 ইকুয়াল হবে P2 T2 বাই হলো GH1। P2 হবে 1470, T2 হলো 312, G এর মান 9.8
হাইট এর মান হলো 15। এখান থেকে আমরা দ্বিতীয় মোটর দ্বারা কতটুকু পরিমাণে পানি উঠায় সেটা আমরা বের করতে পারবো। ভাগ করতে হবে 9.8 ইন্টু 15 দ্বারা। তার মানে এখানে 3120 কেজি বলতে পারি। উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। প্রথম মোটর দ্বারা উঠানো পানি, অতিরিক্ত পানি, প্রথম মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানি কত হবে? অর্থাৎ এখানে ছিল 1100 লিটার, এখানে ছিল 1000 লিটার, কিন্তু উঠালো 1100 লিটার। তাহলে কতটুকু বেশি উঠালো? বেশি 1100 বিয়োগ হলো 1000, তার মানে এখানে 100 লিটার পানি বেশি উত্তোলন করলো। 100 লিটার বা কেজি যাই বলি না কেন, এতটুকু পানি বেশি উত্তোলন করলো। একইভাবে দ্বিতীয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান আমরা লিখতে পারি, এখানে হলো 3000 লিটার, তাহলে উঠালো 3120, তাহলে 3120 মাইনাস হলো 3000, তাহলে হবে 120 কেজি। তো ফাইনালি এখানে দেখা যায়, এটাকে আমরা একটা নাম্বারিং করতে পারি। এটাকে যদি আমরা M3 নাম্বারিং করি আর এটা যদি M4 হয়, দেখা গেল যে প্রথম মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানি এবং দ্বিতীয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ কিন্তু সমান নয়। অর্থাৎ সমান হবে কি? অবশ্যই সমান নয়। রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেনটা আমরা সমাধান করছি। 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিং এর উপরে পড়লো, তাহলে পাথরের বিভব শক্তি হবে, স্প্রিংটা তো সংকুচিত হবে, সংকুচিত হলে সংকুচিত শক্তি বলা যেতে পারে। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে সেটা আমরা বের করব। আমরা প্রথম গ নাম্বার কোশ্চেন সমাধান করতেছি, দেখা যাক। তাহলে এই পাথরের ক্ষেত্রে কি দেয়া আছে? এম দেয়া আছে, এম ইকুয়াল হলো 2 কেজি, এবং ভর দেয়া আছে, ভর এম ইকুয়াল 2 কেজি দেয়া আছে। হাইট এইচ ইকুয়াল দেয়া আছে 30 মিটার, উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তার মানে জিও আছে। বিভব শক্তির ক্ষেত্রে mgh লাগবে, জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেয়া আছে বা আমরা এটা জানি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং স্প্রিং এর ক্ষেত্রে দেয়া আছে, স্প্রিং এর ধ্রুবক দেয়া আছে k ইকুয়াল 10⁵ জুল পার মিটার স্কয়ার দেয়া আছে। আমরা তাহলে বলতে পারি পাথরটির বিভব শক্তি বা সঞ্চিত শক্তি, এটাই যে স্প্রিং এর উপরে পড়বে, স্প্রিং এর উপর পড়লে তাহলে স্প্রিং এর সংকুচিত শক্তি সমান হবে। তার মানে বলা যায় mgh ইকুয়াল হলো হাফ অফ k x স্কয়ার। তো এখান থেকে 2mgh ইকুয়াল হলো হাফ অফ k x স্কয়ার। তো k x স্কয়ার হবে এখানে, এই জায়গা থেকে আমরা যদি এখন মান ব্যবহার করি তাহলে x স্কয়ার ইকুয়াল লেখা যায় 2mgh বাই হলো k। তো ফাইনালি x ইজ ইকুয়াল টু হবে বর্গমূল 2mgh বাই k। সব মান ব্যবহার করে আমরা সহজেই এখানে স্প্রিং এর সংকোচনটা বের করতে পারি। m এর মান হলো 2 কেজি, জি এর মান 9.8, হাইট হলো 30, কে স্প্রিং ধ্রুবক 10⁵, 4 into 9.8 into 30, 4 into 9.8 into 30, এটাকে আমরা 10⁵ দ্বারা ভাগ করব। তাহলে স্প্রিং এর সংকোচন আসতেছে এখান থেকে 0.10844 মিটার। তো এটাকে আমরা চাইলে সেন্টিমিটারেও নিতে পারি, এটার 100 দ্বারা যদি গুণ করি তাহলে এটা 1.844 সেন্টিমিটার এটা হবে।
এটা আমরা নিতে পারি। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে এবং 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। তো পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ 30 মিটার উচ্চতায় মোট শক্তি, এটাকে আমরা ই বলতে পারি। ই ইজ ইকুয়াল টু হবে, এটা ঘ নাম্বার কোশ্চেন, ই কে প্লাস হলো ইপি। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বস্তুটাতে স্থির আছে, বস্তুটা স্থির থাকলে কোনো গতিশক্তি থাকে না, তার মানে এটা 0 হবে। এবং বিভব শক্তি হবে এম জি এইচ। এম হলো 2, জি এর মান হলো 9.8 এবং হাইট এইচ এর মান হলো 30। তাহলে এখান থেকে কত আসে আমরা একটু দেখি। এখান থেকে আমরা 2 ইন্টু 9.8 ইন্টু 30, 588 জুল শক্তি হয়। এবারে আমরা 2 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব মানে কতটুকু নামবে, অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা করতে পারি h is equal to ut প্লাস হাফ অফ gt স্কয়ার। তো মুক্তভাবে পরন্ত বস্তু তাদিবেগ থাকে না, এখানে হাফ 9.8 ইন্টু 2 এর বর্গ মানে 4, তাহলে 4 কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 2 হবে, 2 কে যদি আমরা 9.8 দ্বারা গুণ করি তাহলে এটা 19.6 হবে। এখন জাস্ট যদি আমরা হাইটটা, টোটাল হাইট 2 সেকেন্ডে কিন্তু বস্তুটা উপর থেকে 19.6 মিটার উচ্চতায় নেমে আসছে, তাহলে নিচের থেকে কতটুকু উচ্চতা থাকে আমরা একটু দেখতে পারি। 30 থেকে আমরা 19.6 মিটার যদি বাদ দিই তাহলে আমরা এখান থেকে 10.04 মিটার পেয়ে যাই। দেখি তাহলে 2 সেকেন্ড পরে মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি, মোট শক্তি, এখানে গতিশক্তিও আছে বিভব শক্তিও আছে, তাহলে হবে ই কে প্লাস হলো ইপি। ই কে মানে হাফ এম ভি স্কয়ার, ই কে হলো হাফ এম ভি স্কয়ার আর ইপি হলো এম জি এইচ। তো এখান থেকে ভি স্কয়ার হলো ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, এইচ মানে কত হবে 19.6 হবে, আর এখানে এম জি এইচ, এইচ কত হবে, এইচ হবে 10.4। অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরে আর গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রে সে কতটুকু নিচে নেমে আসছে 19.6 মিটার উচ্চতা নেমে আসছে। তো এখন এখান থেকে আমরা এই হাফ ইন্টু এম ইন্টু 2জি ইন্টু এই 19.6 এই হাফ টু কেটে দিতে পারি, আর এখানে এম জি ইন্টু এখানে এম জি ইন্টু 10.4। তো এখান থেকে আমরা যদি এম জি কেটে নিই, এম জি কেটে নিলে হবে এখানে 19.6 প্লাস হলো 10.4, তাহলে এটা করলে কিন্তু এম জি এইচ মানে এই টোটাল হাইটটাই হয়, টোটাল হাইট মানে এই 30 হয়। তো এটা করলে ওই জাস্ট আগের মতনই এম জি এইচ 588 জুল হয়। তো দেখা যায় যে বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তি অপরিবর্তনীয়। শক্তি সংরক্ষণশীলতা তো আমরা করি, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে।